নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, আর মাত্র কয়েক ঘন্টা তারপরে কাল ভোর 6টা থেকে সপ্তম অর্থাৎ শেষ দফা লোকসভা নির্বাচন, 18তম লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে ইস্যুর ভোট কাল। কারণ 24-এর ভোটে ইস্যু সন্দেশখালী, ইস্যুর ভোট কাল 24-এর ভোট এবং সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট। আর শেষ দফার ভোটে ইস্যু সন্দেশখালী, কারণ একদিকে আমরা দেখেছিলাম বিজেপির কাছে একটা বড় ইস্যু ছিল এই সন্দেশখালী, অন্যদিকে পাশা বদলে সেখানে ইস্যু হয়, তৃণমূলের কাছে ইস্যু হয় এই সন্দেশখালী। বসিরহাট লোকসভায় ভোট কাল অর্থাৎ সপ্তম দফায়। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে বসিরহাটের ভোটে সন্দেশখালী কতটা প্রভাব ফেলবে? দেখো, সন্দেশখালীর প্রভাব তো অবশ্যই ফেলতে পারে, তার কারণ বিরোধীরা বারবার বলছিল যে সন্দেশখালী হচ্ছে বিগ ইস্যু, অর্থাৎ এই সন্দেশখালী নিয়ে বসিরহাট তথা সারা পশ্চিম বাংলায় কিন্তু এই সন্দেশখালী ইস্যু নিয়ে তারা ভোটে লড়তে চলেছে। অন্যদিকে শাসক দলের স্পষ্ট বক্তব্য, সন্দেশখালী কোনো ইস্যুই নয়, তার কারণ সন্দেশখালী পুরো ব্যাপারটি সাজানো ঘটনা। এবং এই সন্দেশখালী যে বুথটি গন্ডগোল হচ্ছে, অর্থাৎ এখানে 5টি মাত্র বুথ সন্দেশখালী পঞ্চায়েতের মধ্যে, 5টি মাত্র বুথেই আন্দোলন, কিন্তু অন্য কোনো বুথে কিন্তু কোনো আন্দোলন নেই। অর্থাৎ সন্দেশখালী, এখানে 7টি বিধানসভা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সন্দেশখালী, কিন্তু এই স্পর্শকাতর বুথ হিসেবে প্রায় 1662টি এখানে বুথ রয়েছে, তার মধ্যে প্রায় 934টি বুথ কিন্তু অতি স্পর্শকাতর হিসেবে নির্বাচন কমিশন চিহ্নিত করেছেন। ফলে আটো-সাটো নিরাপত্তা একেবারে তুমি দেখতেই পাচ্ছ, আমার ঠিক আমি এই মুহূর্তে রয়েছি 121-এর 28 ও 29 নম্বর বুথ। সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রয়েছে, কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, বুথের মধ্যে কাউকে কিন্তু ঘেঁষতে দেওয়া হচ্ছে না। কিন্তু এই যে এত সন্দেশখালী ইস্যু একেবারে বসিরহাটের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি, অবশ্যই সেখানে দেখা গেল যে ভোটাররা অর্থাৎ সেখানে উৎসাহের সঙ্গেই ভোট দেয়। স্পর্শকাতর সেটা তো অবশ্যই একটা আছে, একটু কথা বলে নেবো দাদা। স্পর্শকাতর বুথ হিসেবে 28-29কে চিহ্নিত করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পুরো বিয়ে বাড়ির প্যান্ডেলের মতন সাজানো হয়েছে। স্পর্শকতা বুথ বলে এখানে থাকলেও সাধারণ মানুষ ভোট দেবে, মানে খুব সুন্দরভাবে ভোট দেবে। মানুষের একটা উদ্দীপনা আছে, সকাল থেকেই মানুষ ভোট দেবে বলে একটা সাজো সাজো রব উঠে আছে। এই যে স্পর্শকতা, তাহলে ভয়ের কোনো ব্যাপার না, না, এখানে কোনো ভয়েরও কোনো ব্যাপার নেই। সন্দেশখালী একটা বড় প্রভাব পড়বে ফেলবে এই বসিরহাট কেন্দ্রে। অবশ্যই নজর থাকবে কাল সকাল থেকে নিউজ 18 বাংলায়। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র উত্তর কলকাতা উত্তর কেন্দ্র, কারণ বর্তমান বনাম প্রাক্তনের লড়াই কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাপস রায় যে ভোটের আগেই ফুল বদল করেন। এই তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং কলকাতা উত্তরের কালকে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট। সরাসরি চলে যাবো, অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কালকের এই ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে তাপস রায় কতটা বেগ দিতে পারেন? তমশ্রী, অবশ্যই, কারণ যেটা মনে করা হচ্ছে যে এই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, যেটা 2009 সালে কলকাতা উত্তর কেন্দ্র হিসেবে পরিচিত হয়, তার আগে কলকাতা উত্তর পূর্ব এবং কলকাতা উত্তর পশ্চিম দুটি লোকসভা কেন্দ্র ছিল, এবং দুটোকে মিশিয়েই 2009-এ এই কলকাতা উত্তর কেন্দ্র করা হয়। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় 5 বারের সাংসদ হলেও যে তাপস রায় এই উত্তর কলকাতা থেকে দীর্ঘদিন ধরে তিনি বিধায়ক ছিলেন, একসময় বিদ্যাসাগর কেন্দ্র থেকে তিনি বিধায়ক ছিলেন, একসময় তিনি বড়বাজার কেন্দ্র থেকে তিনি বিধায়ক হয়েছেন, পরবর্তীকালে বরানগর থেকে তিনি বিধায়ক হয়েছেন। ফলে উত্তর কলকাতাকে হাতের তালুর মতন চেনেন তাপস রায়, এবং ছাত্র পরিষদ করা এই তাপস রায় তিনি উত্তর কলকাতার তিনজন কাউন্সিলরও পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে। ফলে উত্তর কলকাতায় লড়াই জমজমাট এমনটাই মনে করা হচ্ছে। যদিও গত লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় 50% কাছাকাছি ভোট পান। অন্যদিকে বিজেপি প্রার্থী রাহুল সিনহা তিনি ভোটের শতাংশ বাড়িয়েও 37% কাছাকাছি গিয়ে আটকে যান। অন্যদিকে বাম কংগ্রেস জোটের মোট ভোট সংখ্যা যদি বলা যেতে পারে মাত্র 10% কাছাকাছি। ফলে এবারও বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য কতখানি এখানে দাগ ফোটাতে পারবেন সে নিয়ে সংশয় রয়েছে। তবে তাপস রায়ের ক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে একদিকে সদ্য দলত্যাগী
এবং তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছেন। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি প্লাস পয়েন্ট বলা যেতে পারে যে তিনিও কিন্তু হাতের তালুর মতন এই গোটা উত্তর কলকাতা চেনেন এবং উত্তর কলকাতার 7টি বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেসের দখলে, এবং সব মিলিয়ে বলা যেতে পারে দুপক্ষকে মাপছেন। তবে দুপক্ষই আশাবাদী যে 4 জুন তাদের দিকেই হাসি ফুটবে। তবে আগামীকালের ভোটে সব পক্ষেরই নজর থাকছে, ফলে উত্তর কলকাতা, কুরুক্ষেত্র উত্তর কলকাতায় সেখানে কার মুখে হাসি ফুটবে সেটা আগামী 4 জুন পরিষ্কার হতে চলেছে। তমশ্রী। বেশ অভিজিৎ, একদিকে লোকসভা নির্বাচন চলছে, 18তম লোকসভা নির্বাচন, অন্যদিকে কাল বরানগরের বিধানসভার উপনির্বাচন। তাপস রায়ের ছাড়া আসনে এবার সজল ঘোষের পরীক্ষা। কাউন্সিলর থেকে এবার বিধায়ক হওয়ার পথে সজল ঘোষ, কারণ কাল পরীক্ষা রয়েছে সজল ঘোষেরও। অন্যদিকে বরানগরে তৃণমূলের বাজি অভিনেতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই যে একদিকে লোকসভা নির্বাচন চলছে, 18তম লোকসভা নির্বাচনে, সেই লোকসভা নির্বাচনের ভিড়ে এই বরানগরের যে ভোট, সেই ভোট অর্থাৎ উপনির্বাচন কতটা প্রভাব পড়বে? দেখো, লোকসভা নির্বাচনের পাশাপাশি কিন্তু বরানগর বিধানসভার যে উপনির্বাচন যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে তাপস রায় 36,000 ভোটে তিনি জয়লাভ করেছিলেন, এবং তারপরে দেখা যায় যে তাপস রায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন এবং তিনি উত্তর কলকাতার প্রার্থী। মূলত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেস বরানগর বিধানসভায় প্রার্থী করেছে, এবং মূলত তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা কিন্তু মানুষের কাছে কিন্তু প্রচারের মাধ্যমে সায়ন্তিকা ব্যানার্জি প্রত্যেককে কাছে তিনি জানিয়েছেন এবং উন্নয়নের বিষয়টা তুলে ধরেছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, সজল ঘোষ যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু প্রচারে কিন্তু মানুষের বাড়িতে গিয়েছেন। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে প্রার্থী, এই প্রার্থীর মধ্যে যে লড়াইটা, এটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং লোকসভা নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। তার পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনের দিকেও কিন্তু তাকিয়ে রয়েছে অনেকেই, এবং রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী যে উন্নয়নের যে কথা বলে মানুষের কাছে ভোট চাইছেন, সেই জায়গা থেকে সজল ঘোষের যে দুর্নীতির কথা বলে যে ভোট চাইছেন, এই নিয়ে কিন্তু বিধানসভা উপনির্বাচন কিন্তু আগামী কালে যে নির্বাচন, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল, এমনটাই বেশ সুবীর, বোঝা যাচ্ছে। দফার ভোট শেষ, কাল শেষ, অর্থাৎ 7ম দফার ভোট। আর শেষ দফার ভোটে আরো সতর্ক নির্বাচন কমিশন, নির্বিঘ্নে 7ম দফার ভোট চায় কমিশন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 6 দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে, আর 1 দফা অর্থাৎ 7ম অর্থাৎ শেষ দফার ভোট শনিবার, এবং সেই শেষ দফার ভোটে আরো সতর্ক কমিশন। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, শান্তিপূর্ণ ভোট করাতে কি কি পদক্ষেপ নিচ্ছে কমিশন? দেখো, 6ষ্ঠ দফা এখনো পর্যন্ত যে রাজ্যে 6 দফার ভোট হয়েছে, মোটামুটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে এবং রক্তপাতহীন নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে। 7ম দফার ভোটকে তাই নির্বিঘ্নে পরিচালনা করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে কুইক রেসপন্স টিম। সাধারণত আমরা দেখে থাকি যে ভোটের দিনই কুইক রেসপন্স টিম বিভিন্ন জায়গায় যায়, কিন্তু এবারে ভোটের আগের দিন থেকে অর্থাৎ আজ থেকেই কুইক রেসপন্স টিম বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। আগামীকাল ভোটের দিন এখনো পর্যন্ত যেটা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মোট 1958 সেকশন কুইক রেসপন্স টিম মোতায়েন করা হচ্ছে এই 9টি লোকসভা কেন্দ্রের জন্য, যার মধ্যে কলকাতায়, শুধুমাত্র কলকাতার জন্যই যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, 600 সেকশন কিউআরটি মোতায়েন করা হচ্ছে। এই কলকাতা পুলিশের অধীনেই পড়ে ভাঙড়, যে ভাঙড়কে সদ্য কলকাতা পুলিশের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভাঙড়ের জন্য 300 কিউআরটি সেকশন মোতায়েন করা হচ্ছে, অর্থাৎ কলকাতা পুলিশের অধীনে যে 600 কিউআরটি সেকশন বাহিনী থাকছে, তার মধ্যে 300 সেকশন কিউআরটি বাহিনী শুধুমাত্র ভাঙড়ের জন্যই রাখা থাকছে। পাশাপাশি যে আধা সেনা, এই আধা সেনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে কলকাতা পুলিশের অধীনে সব থেকে বেশি আধা সেনা মোতায়েন করা হচ্ছে আগামীকালকের ভোটকে কেন্দ্র করে। 246 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে কলকাতার জন্য, এবং এই যে 9টি লোকসভার যে ভোট, তার জন্য 967 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে। ফলত আগামীকালকের ভোট নিয়ে সতর্ক নির্বাচন কমিশন,
100% বুথে ওয়েবকাস্টিং করা হচ্ছে। পাশাপাশি প্রিসাইডিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে আগামীকাল ভোর 5:30 থেকেই যাতে ওয়েবকাস্টিং অন থাকে এবং ওয়েবকাস্টিং বন্ধ হলেও একদম যাতে রাজ। কোনোভাবে ভোট গ্রহণ বন্ধ না হয় এবং প্রিসাইডিং অফিসারদের এটা নিশ্চিত করতে হবে যাতে ওয়েবকাস্টিং সবসময় সচল থাকে। বেশ, শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটে বৃষ্টি, গণনার দিনেও বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে রাজ্যে। পয়লা জুন শনিবার শেষ দফার ভোট। ভোট হবে 3 জেলার 9টি আসনে। এই শেষ দফার ভোটের দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার রাত থেকেই অনেক জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও অনেক জায়গায় বৃষ্টি হয়, তাই ভোট কর্মীরা ছাতা মাথায় কাজে। নামখানার ভোট কেন্দ্র চত্বর জলে থই থই। 4 জুন মঙ্গলবার, ওই দিন গণনা। গণনার দিনেও উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড অফ দ্য স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ারে সতর্কবার্তা অলরেডি আগামীকালের জন্য দেওয়া হয়েছে। জনগণ আরামসে ছাতা নিয়ে ভোট দিতে আসতে পারবে, ছাতাই যথেষ্ট, কারণ এটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। 4th ওয়েদার কলকাতাতে আপনার লাইট রেন উইথ থান্ডার, ওখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেডের কোনো ব্যাপার না, আইসোলেটেড প্লেসে 2-1 জায়গাতে এরকম দাঁড়ানো আছে। তার মানে 1 তারিখের তুলনায় কিন্তু আপনার 4 তারিখে রেনের স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এবং ইন্টেন্সিটি দুটোই কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বিক্ষিপ্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 7 দিন আপনার নর্থ বেঙ্গলের প্রতিটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের আমাদের পূর্বাভাস আছে। সাউথ বেঙ্গলের আপনার প্রত্যেক দিনই আপনার লাইট টু মডারেট রেনের ফোরকাস্ট আছে উইথ থান্ডার। 1 জুন 2 জুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। 3 তারিখে, 4 তারিখে এবং 5 আর 6 দক্ষিণবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। হাওয়া অফিস জানাচ্ছে শেষ দফার ভোটে বৃষ্টির ভ্রুকুটি। আর সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, তাই কাকদ্বীপ মথুরাপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল থেকে বৃষ্টি এবং ছাতা মাথায় ডিসিআরসি সেন্টারে কাজ করছেন ভোট কর্মীরা, সেই ছবি আমরা দেখছি। বৃষ্টির মধ্যে ভোটের প্রস্তুতি, একাধিক জেলায় বৃষ্টি, ডিসিআরসিতে ভোট কর্মীরা। আসছি ছাতা পাতা নিয়ে, অনেক কষ্ট করে তো মিস করা যাবে না, যে কোনো প্রকারে আসতে হবে। বেরিয়েছি 6টায়, বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে। এবার নামখানার ভোট কেন্দ্রের ছবিটা দেখাবো। এটা হচ্ছে ভোট কেন্দ্র, যেখানে কাল সকাল হলেই সেখানকার মানুষজন ভোট দিতে আসবেন, কিন্তু জল থই থই অবস্থা ভোট কেন্দ্র। সকাল থেকে বৃষ্টি, কাল আরো বৃষ্টির সতর্কতা রয়েছে। সেক্ষেত্রে এখানে সুস্থ ভোট করানো এবং ভোট কর্মীরা যারা রয়েছে তাদের কাছেও যেমন চ্যালেঞ্জিং, যারা ভোট দিতে আসবেন তারা কিভাবে আসবেন সেটাও একটা বড় চ্যালেঞ্জ। কারণ নামখানাতে ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জল থই থই ভোট কেন্দ্র। জলমগ্ন যদি হয়ে থাকে, আমরা সেক্টর অফিসার আছে, আমরা জল ক্লিয়ার করে দেবো। মানে প্রতিটা সেক্টরে আমরা এজেন্সি ঠিক করা আছে, যেখানে অসুবিধা হবে আমরা সেটা ক্লিয়ার করব। আমরা এখানে ফুলি প্রিপেয়ার্ড আছি। আমাদের দেখতে পাচ্ছেন ডিসিআরসি পুলিশ পাশটা আছে, পুলিশ স্টেশনেও আমাদের যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। একবারে মানে জঘন্য পরিবেশ, এখানে রাস্তাঘাট কিছু নেই, মানুষ দাঁড়াতে পারবে না, ভোট দিতে আসবে যারা তারা দাঁড়াইতেই পারবে না। তো সেটা ছাউনি হয়েছে, এটা সমস্যা, অবশ্যই সমস্যা। মহেশতলার মন্ডলপাড়ার স্বাস্থ্য কেন্দ্রের ছবিটা দেখাই। দেখুন, স্বাস্থ্যকর্মীর জলমগ্ন স্বাস্থ্য কেন্দ্র, সেখানে র্যাম্প করা হয়েছে। কেন জানেন? কারণ কাল ভোট রয়েছে আর এটা ভোট কেন্দ্র, তাই তড়িঘড়ি এখানে অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে। মন্ডলপাড়ার স্বাস্থ্য কেন্দ্রে হয় ভোট, আর জল জমার অভিযোগ জানিয়েও মেলেনি এতদিন সুরাহা। এতদিন কোনো রাস্তার ব্যবস্থা করা হয়নি, কিন্তু ভোট কেন্দ্র হতেই তড়িঘড়ি রাস্তার, ভোটের জন্য রাস্তা তৈরিতে রীতিমতো অভিযোগ করছেন, রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের এখনো 10টা এই আশপাশে যত ঘর ডুবে গেছে জলে,
দেখুন পরিস্থিতি জলের রাস্তাটা, এটা ভোট নেওয়ার কৌশলটা ঠিক করছে। আজকের আমরা 5 বছর হালে যেতে পারছি, আর একদিন ভোট দিতে এরকম যেতে পারতাম না, যেতে পারতাম। এটা ভোট নেওয়ার প্ল্যান করছে এরা সেটা। রাস্তা করতেন কেন? ভোটের জন্য। ভোটের জন্য? কি কারণে? এখানে কি জল জনসভা যাওয়ার জন্য, ইলেকশনে ভোট দিয়ে যাওয়ার জন্য। মহেশতলার ভোট কেন্দ্র তো দেখলেন, এবার বুথ চত্বরটা দেখাই। দেখুন জলমগ্ন মহেশতলার আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছি। জলমগ্ন বুথ চত্বর, ইভিএম নিয়ে রাস্তায় ভোট কর্মীরা, সেই ছবি আপনাদের দেখাবো। ইভিএম নিয়ে রাস্তায় ভোট কর্মীরা, মহেশতলার 28 নম্বর ওয়ার্ডের ঘটনা। টানা বৃষ্টিতে জলমগ্ন বুথে যাওয়ার রাস্তা, অটো করে বুথে ছাড়া হয় ভোট কর্মীদের। আমরা এসেছি এই বাসে করে এসেছি, কিন্তু এখানে এসে আশ্রমের সামনে বুথের সামনে দেখছি এতটা জল আছে। এখানকার যে লোকাল কাউন্সিলর ব্যবস্থা করেছে অটো করে আমাদের পুরো রাস্তাটায় হাঁটু সমান জল আছে, কাদা রাস্তা। অনেকক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে আছি। মানে ইভিএম রাস্তায় নিয়েই দাঁড়িয়ে থাকতে হচ্ছে? হ্যাঁ, ইভিএম রাস্তায় নিয়ে, এটা তো খানিকটা মানে কোথাও গিয়ে নিরাপত্তার একটা অভাব, এটা তো অবশ্যই। সকাল থেকে একাধিক জায়গায় বৃষ্টি, আর বৃষ্টির জেরে কতটা প্রভাব পড়ছে, কতটা অসুবিধা হচ্ছে ছবিটা দেখুন। হেস্টিংস এর ছবি, বুথের মধ্যে অবস্থাটা দেখুন। এটা বুথ, আর এখানে কাদায় আটকালো ভোটের গাড়ি। হেস্টিংসে বৃষ্টির জেরে মাঠে কাদা, যার কারণে আটকালো ভোটের গাড়ি, কাদায় আটকে গেল ভোট কর্মীর গাড়ি। ক্রেন দিয়ে বের করা হয় ভোটের গাড়ি। গাড়িগুলিকে মাঠ থেকে বাইরে বের করানো হচ্ছে। তারপরে এখনো গাড়ি পাইনি। কোথায় যাবেন আপনি? আমরা যাবো গড়িয়া ডিসিআরসিতে 10:30। কখন কালেক্ট হয়েছে? কালেকশন কখন? কালেকশন হলো আমাদের 2:30টার সময়। তখন তো দাঁড়িয়ে আছে। তখন থেকে দাঁড়িয়ে আছে। এত কাদার মধ্যে গাড়ি আটকে আছে। এক গাড়ি বালি যদি ঢেলে দিত তাহলে অনায়াসে গাড়িগুলো বেরিয়ে আসতো। আমরা এসেছি প্রায় 12টার সময়। 12টার পরে মেটেরিয়াল নিয়েছি। মেটেরিয়াল নেওয়ার পরে আমরা বেরোতে পারছি না, উপায় নেই। এই অবস্থা, চরম অব্যবস্থা। এখানে কর্তৃপক্ষ কেউ নজর দিচ্ছে না। একটা দুটো বের করছে, দুটো ক্রেন নষ্ট হয়ে গেছে, তারা এখান থেকে ফিরে গেছে। ভোটে যেমন বৃষ্টি তেমন গণনাতেও বৃষ্টি, কিন্তু আজ সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, রেমালের টানে বঙ্গে বর্ষা। 8 দিন আগেই বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যে ছবি আমরা দেখছি, পাহাড় লাগোয়া উত্তরের 5 জেলায় বর্ষার প্রবেশ। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। কালই কেরলে উত্তর পূর্ব ভারতে ঢুকেছে বর্ষা, সেই খবরও আপনারা দেখেছেন। বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গের জেলাগুলি ইতিমধ্যেই 8 দিন আগেই বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। আর ইতিমধ্যেই যে নদীগুলো দেখছেন জল ঢাকা, তিস্তা ফুসছে, আর এতেই আতঙ্ক বাড়ছে। সরাসরি চলে যাবো, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, সময়ের আগেই বর্ষা ঢুকেছে, এটা ভালো কথা। বর্ষা ঢুকেছে, এটা তো ভালো খবর, কিন্তু আশঙ্কা তো যে তিস্তা, জল ঢাকা, এই নদীগুলোর কি পরিস্থিতি? কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কি অবস্থা? দেখো, অপ্রীতিকর ঘটনা এড়াতেই কিন্তু দেখা যাচ্ছে যে গত অক্টোবর মাসের পরেই কিন্তু প্রতিটা নদীতে একাধিক প্রকল্পের কাজ নিয়েছিল। কোথাও বাঁধ নির্মাণ, কোথাও স্পারের নির্মাণের কাজ শুরু হয়েছিল। 100 কোটি টাকার কাজ হয়েছে উত্তরবঙ্গের 4টি জেলায়, এবং সেই কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে বলে সেচ দপ্তর দাবি করেছে। এবং এই বছর যে বর্ষা এগিয়ে আসার কারণে কিন্তু সেচ দপ্তর থেকে আগে থেকেই তৎপরতা নেওয়া হয়েছে। আগামীকাল থেকে কিন্তু উত্তর পূর্ব অর্থাৎ সেচ বিভাগের উত্তর পূর্বের যে কন্ট্রোল রুম জলপাইগুড়িতে, সেটা চালু হয়ে যাচ্ছে। এই কন্ট্রোল রুম থেকে বর্ষায় উত্তরে বন্যার ভ্রুকুটি, কারণ বর্ষা এসে গিয়েছে উত্তরবঙ্গে ইতিমধ্যে 8 দিন আগে। আর বন্যা নিয়ন্ত্রণে জলপাইগুড়িতে কন্ট্রোল রুম। সরাসরি চলে যাব শান্তনু।